there goes the reverse sweep and it's out! It's out! We talked about the sweep shot. ভারতের বিপক্ষেও ডোবালো হতশ্রী ব্যাটিং, টানা হারের খোলসে বাংলাদেশ। এখনই এশিয়া কাপের শেষ দেখছেন না মাশরাফি। ওপেনিংয়ে ব্যর্থতায় চিন্তিত বিসিবি স্কোয়াডের সৌম্য ইমরুল সন্ধ্যায় যাচ্ছেন দুবাই। হঠাৎ পরিবর্তনে নাখোশ মাশরাফি। আমি জানি না ওরা টেকনিক্যালি কী কাজ করেছে, ওরা যে সমস্যাগুলোর কারণে টিমের বাইরে গিয়েছে ওরা ঠিক করে আসছে কিনা, তো এগুলো কিন্তু সব কিছু ম্যাটার করবে এই ধরনের টুর্নামেন্টে। এএফসি কাপ বাছাইয়ে আরব আমিরাতকে 7-0 গোলে হারালো কিশোরীরা। বাদ নয় বঙ্গবন্ধু গোল্ড কাপে বিশ্রামে গোলরক্ষক সোহেল, বললেন জেমি ডে। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এর সাথে আছি সামিউল টিটু। শিরোনাম শুনছিলেন, শুরুতেই জানাবো বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর। পরাজয়ের বৃত্তবন্দী বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফির দল। এদিনও ব্যর্থ হয় ব্যাটসম্যানরা। লোয়ার অর্ডারের প্রতিরোধে 173 রানে অল আউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ 42 রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। জবাবে 82 বল হাতে রেখে বড় জয় পায় ভারত। সর্বোচ্চ 83 রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। দুবাই থেকে আশফিক রুদ্রের রিপোর্ট। কিসের এত তারা? ব্যাখ্যাতীত ব্যাটিং এ নিয়ে গবেষণা করাটাও রীতিমতো ঝুঁকিই বলা যায়। নিখাত ব্যাটিং উইকেটে বোলারদের দাপট। বাংলাদেশকে কাঁপিয়ে দিতে প্রতিদিন রশিদ খানদের প্রয়োজন পড়ে না। হতশ্রী ব্যাটিংয়ে ব্যাক টু ব্যাক ম্যাচের ক্লান্তিকেও দায়ী করা যাচ্ছে না। 189টি ডট বলের ব্যাখ্যা কি? কে দেবে উত্তর? ধারাবাহিক টপ অর্ডার। প্রথম 2 ম্যাচের মতো ভারতের বিপক্ষেও ব্যর্থ। পরপর 2 ওভারে সাজঘরে ফেরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। কাউন্টার অ্যাটাক সাকিব আল হাসানের, তবে তা ক্ষণিকের জন্য। 14 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে টাইগার ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিলেন রবীন্দ্র জাদেজা। বাঁহাতি স্পিনারের শিকার সাকিব, মুশফিক, মিঠুন ও মোসাদ্দেক। মাঝে মাহমুদুল্লাহর ব্যর্থ চেষ্টা। স্কোর যখন 7 উইকেটে 101, তখন পরিণতিটা যে ভয়ঙ্কর হতে যাচ্ছে তা অনুমেয়। তবে বুক চিতিয়ে লড়াই করে গেছেন মেহেদী হাসান মিরাজ, সঙ্গী মাশরাফি। 47তম ওভারে ভুবনেশ্বরকে পরপর 2 বলে 6 মেরে টাইগার শিবিরে প্রাণ ফিরিয়ে এনেছিলেন ক্যাপ্টেন ম্যাশ। সে পর্যন্তই। পরের বলে বুমরার তালুবন্দি ওয়ানডে অধিনায়ক। মিরাজ ফেরেন 42-এ, বাংলাদেশ থামে 173 রানে। জবাবে উদ্বোধনী জুটিতে শেখর ধাওয়ান ও রোহিত শর্মা 61 রান তুলে কাজটা আরো সহজ করে ফেলেন। 40 রান করা ধাওয়ানকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন সাকিব। আম্বাতি রাইডু রুবেল হোসেনের শিকার। তাতে কোনো প্রভাব পড়েনি ভারতের জয়ে। মাশরাফির বলে ধোনি ফিরলেও কার্তিককে নিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছান ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। আফসোস তার বাংলাদেশের স্কোরটা আরেকটু বড় হলে 36তম হাফ সেঞ্চুরিকে শতকে রূপ দিতে পারতেন। জয় পরাজয় থাকবেই, তাই বলে লড়াই না করেই হারবে বাংলাদেশ? সুপার ফোরের প্রথম ম্যাচে ক্রিকেটারদের পারফরমেন্স শঙ্কা জাগাচ্ছে। টুর্নামেন্টের বাকি পথটা আরো কঠিন হতে যাচ্ছে টিম টাইগার্সের। আশফিক রুদ্র, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। যদিও মাশরাফি বিন মুর্তজার মতে এখনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বাংলাদেশের। দ্রুত উইকেট হারানোকেই ভারতের বিপক্ষে হারের কারণ বলছেন অধিনায়ক। মিডল অর্ডারের উপর প্রতিনিয়ত চাপ ফেলায় টপ অর্ডারকে দুষছেন নড়াইল এক্সপ্রেস। এখানে কোনো পার্টনারশিপ হয়নি, আমরা অল ওভার ছিলাম এবং এত উইকেট পড়াতে আসলে আমরা 30 ওভারে আউট অফ গেম চলে গেছি। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে দেখেন যে মিডল অর্ডারে কিন্তু সবসময় যে খেলা তৈরি করতে হচ্ছে, এটা সবসময় আসলে মিডল অর্ডারের উপর থেকে যদি এই জিনিসটা চাওয়া হয় এটা কঠিন হয়ে যায়। স্টিল আমার কাছে মনে হয় যে আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। আমরা যদি ভালো করে কামব্যাক করার অবশ্যই সুযোগ আছে। এখন আমাদের অবশ্যই একটা দিন সময় পাচ্ছি, আমাদের রিগ্রুপ করে এটা ঠিক করতে হবে। এদিকে ওপেনিংয়ে ব্যর্থতায় চিন্তিত ক্রিকেট বোর্ড। অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন বিকল্প ওপেনার হিসেবে আজই দলের সাথে যোগ দেবেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তবে হঠাৎ এই পরিবর্তনে খুশি নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আমি অসুস্থ হওয়াতে আমাদের ওপেনিংয়ে কিন্তু একটা নড়বড় অবস্থা, এবং যেটা দুইটা ম্যাচ দেখলাম সেখানে কিন্তু ওই ধরনের কোনো ভালো পারফরমেন্স এখনো পাইনি। সৌম্যকে মনে করেন আমরা উপরও খেলাতে পারি এবং মিডল অর্ডারও খেলাতে পারি। ইমরুল কায়েসকে আপনার যেহেতু টিম ম্যানেজমেন্ট চেয়েছে, ওরা কিন্তু এইভাবে পারফর্ম না করে টিম থেকে বের হচ্ছে। সো আর ওই কন্ডিশনে সেই ধরনের টুর্নামেন্টে করে আবার ওই আলটিমেট প্রেশার নিয়ে, আমি জানি না ওরা টেকনিক্যালি কী কাজ করেছে, ওরা যে সমস্যাগুলোর কারণে টিমের বাইরে গিয়েছে ওরা ঠিক করে আসছে কিনা। তো এগুলো কিন্তু সব কিছু ম্যাটার করবে এই ধরনের টুর্নামেন্টে। আর বিশেষ করে আপনি আফগানিস্তানের সাথে ম্যাচ যদি চিন্তা করেন, তাদের আমার কাছে মনে হয় যে আরও কঠিন বোলার ফেস করতে হবে। ভারতের জয়ের দিনে জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। সুপার 4-এর আরেক ম্যাচে আফগানিস্তানকে তারা হারিয়েছে 3 উইকেটে। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 257 রানে লড়াকু পুঁজি করে আফগানরা। রাহমাত শাহ 36 এবং অধিনায়ক আসগর আফগান করেন 67 রান। 97 রানে অপরাজিত থাকেন হাশমাতুল্লাহ শাহিদি। মোহাম্মদ নওয়াজ নেন 3 উইকেট। অভিষিক্ত শাহিন আফ্রিদির শিকার 2 উইকেট। জবাবে 0 রানে ফখর জামান ফিরলেও ইমামুল হকের 80 আর শোয়েব মালিকের অপরাজিত 51 রানে ভর করে 3 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মুজিবুর রহমান 2 এবং রশিদ খান নেন 3 উইকেট। পাকিস্তান ভারতের দ্বৈরথ নিয়মিত না হওয়ায় ব্যথিত সাবেক পাকিস্তানি ক্রিকেটার আমির সোহেল। তবে আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে ভারত একপেশে সুবিধা পায় এটা মানতে নারাজ তিনি। আমির সোহেল জানিয়েছেন বাংলাদেশের উন্নতি মুগ্ধ করেছে তাকে। তার ব্যাটিং স্টাইলটাই ছিল অন্য সবার চেয়ে আলাদা। তার চেয়েও যেন বেশি পরিচিত 96 বিশ্বকাপে ভেঙ্কটেশ প্রসাদের সাথে তার সেই দ্বৈরথ। বাউন্ডারি হাঁকিয়ে প্রসাদকে বল কুড়িয়ে আনতে বলেন সোহেল। পরের বলেই জবাবটা ভালোই দিয়েছিলেন ভারতীয় পেসার। এখন আর সেই তেজি ভাবটা নেই আমির সোহেলের। কমেন্ট্রি বক্সে সময় কাটে সাবেক পাকিস্তানি ওপেনারের। দুই দেশের মধ্যে সেই দ্বৈরথটাও কেমন যেন ঝিমিয়ে পড়েছে নেপথ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া। हमारे जो रिलेशंस हैं पहले इंडिया के साथ इम्प्रूव होने चाहिए, और उसके बाद जो है जो पॉलिटिकल हमारे कॉन्फ्लिक्ट्स हैं या डिफरेंसेस हैं उनको दूर होने की बात है, और उस जैसे ही वो सेटल होते हैं तो आई थिंक सीरीज हो जाएगी, लेकिन फॉर द टाइम बीइंग वी हैव टू वेट। আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার রীতি নিয়ে আলোচনা ওঠে প্রায়ই। প্রকাশ্যে এর পক্ষে বিপক্ষে কথা না বললেও এ ধরনের পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোকে যথার্থ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তিনি। अगर इंडिया के साथ उनको कंप्लेन है कि वो प्रिविलेजेस उनको मिलती हैं या एडवांटेज मिलते हैं, तो आई थिंक उनको पाकिस्तान और इंडिया को बांग्लादेश और कंट्रीज को अपना जो भी केस है उसको अच्छे तरीके से पेश करने की ज़रूरत है। এশিয়া কাপ চলছে 6 দেশের মধ্যে, আর পরবর্তী বিশ্বকাপের দেশের সংখ্যা 10। আইসিসির পরীক্ষা নিরীক্ষা চলমান বলেই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড় করানো যাচ্ছে না বলে মনে করেন আমির সোহেল। जो टीमें कंप्लेन कर रही हैं कि हमें नहीं रखा गया, उनको अपना स्टैंडर्ड ऑफ गेम रेज करना पड़ेगा। आई थिंक इन अ वे ये चीज़ है कि वर्ल्ड कप का वो जो एक मोमेंटम बनता है वो इस तरह के मैचेस से आके बिल्कुल नीचे गिर जाता है। শুধু ভারত পাকিস্তান আর বিশ্ব ক্রিকেট নিয়ে নয়, বাংলাদেশকে নিয়েও কথা বলেছেন এ পাকিস্তানি কিংবদন্তি। টাইগার ক্রিকেটের ধারাবাহিক সাফল্যে মুগ্ধ আমির, যা ভারত পাকিস্তানের জন্য হুমকি মনে করেন তিনি। कुछ अच्छे बैट्समैन आए हैं, क्वालिटी ऑलराउंडर्स हैं इनके पास, और अब इन क्रिकेटर्स में बिलीफ आता जा रहा है कि हम बहुत अच्छा कर सकते हैं। बांग्लादेश की क्रिकेट जो है वो ऊपर जा रही है, इसमें कोई शक नहीं है। पाकिस्तान और जो इंडिया है इनको भी अपनी गेम जो है वो रेस करनी पड़ेगी, अदरवाइज इनका उनके साथ जो मुकाबला है वो मुकाबले में रहना मुश्किल हो जाएगा। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোকেই টিম টাইগার্সের ভবিষ্যৎ মনে করেন আমির সোহেল। আশিক রুদ্র, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ক্রিকেটের অন্যান্য খবর। তৃতীয় দিনেও বৃষ্টির বাধায় পড়েছে বিসিবি লাল এবং সবুজ দলের মধ্যকার 4 দিনের ম্যাচটি। প্রথম ইনিংসে 4 উইকেটে 163 রান করেছে আশরাফুলের বিসিবি লাল দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের খেলা হয় মাত্র 30 ওভার। 21 রানে দিন শুরু করা সৌম্য সরকার করেন 48 রান। এই বাঁহাতি ওপেনারকে ফেরান এবাদত। 10 বল খেলে মাত্র 1 রান করেন মোহাম্মদ আশরাফুল। দিন শেষে মার্শাল আইয়ুব অপরাজিত 63 রান। নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে সবুজ দল প্রথম ইনিংসে করে 9 উইকেটে 289 রান। এএফসি কিশোরী চ্যাম্পিয়নশিপ বাছাই। আনুচিং মোঘিনীর হ্যাটট্রিকে আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। জয় পেয়েছে 7-0 গোলের বড় ব্যবধানে।
অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ, কেননা গতকালকে দিনের প্রথম ম্যাচে ভিয়েতনামও একই ব্যবধানে হারিয়েছে লেবাননকে, যার ফলে দুই দলের গোল এখন সমান, পয়েন্টও।